ঘুমন্ত স্বামীর মাথার সুন্দর স্টাইল করা চুলগুলো কেচি দিয়ে কেটে দিলাম। তারপর চুলগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে শুয়ে পড়লাম। এখন শান্তিতে ঘুমাতে পারবো। আপনারা ভাবতেছেন কেন আমি এমন জঘন্য কাজ করলাম স্ত্রী হয়ে? তাহলে বলি, আমার স্বামী শাহেদ খান একজন ব্যবসায়ী। কসমেটিক্সের দোকান আছে, বেশ বড়সড় পাইকারি ব্যবসা। তার সাথে আমার 5 বছর ধরে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমাদের 2.5 বছরের একটা সুন্দর ফুটফুটে ছেলেও আছে, নাম আহিয়ান। বিয়ের 2 দিন পরে আমি জানতে পেরেছিলাম আমার স্বামী একটা ধুরন্ধর প্লেবয়। বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, তবে কাউকে সত্যি ভালোবাসে না। সবার সাথেই স্রেফ টাইম পাস করে। তবে আমাকে নাকি একদিন রাস্তায় দেখে পছন্দ করে হুট করে ভালোবেসে ফেলেছিল। তাই আর দেরি না করে ঘটক পাঠিয়ে সোজা বিয়ে করে ফেলেছিল। বিয়ে হওয়ার পর প্রথম প্রথম এমন ভালোবাসার নাটক দেখাইতো যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। একদম ধোয়া তুলসী পাতা। অথচ আমি যে তার এই রঙিন অতীতের কথা তার চাচাতো ভাই বোনদের কাছ থেকে আগেই জেনে বসে আছি, তা আমার পরম শ্রদ্ধেয় স্বামী মহাশয় ঘুণক্ষরেও টের পাননি। বিয়ের পরেও বাইরে গিয়ে মেয়েদের সাথে হালকা লাইন মারার চেষ্টা করতো ঠিকই, তবে বাড়ির ভেতরে আমার সামনে কোনোদিন ফোন টিপতে পারতো না। কারণ আমাকে সে একটু একটু ভয় পেত বলা চলে। আমি সবসময় তাকে কথায় কথায় খোঁচা দিতাম। একটু কিছু উল্টাপাল্টা দেখলেই ঝগড়া না করে মুখ হারি করে কথা বন্ধ করে দিতাম। তার কাছে আমার এই নীরব অভিমানটাই ছিল সবচেয়ে বড় শাস্তি। সেজন্য যত আকাম কুকাম ছিল সবচেয়ে বাড়ির বাইরেই মিটিয়ে আসতো। ঘরে ঢুকলে একদম নিধিরাম সর্দার, সাধু পুরুষ। এভাবেই চলছিল আমাদের মান অভিমানের বৈচিত্র্যময় সংসার। কিন্তু বাদ ছাড়ল আমি যখন 7 মাসের গর্ভবতী। সেদিন হাতে নাতে জানতে পারলাম সে এখনও অন্য একটা মেয়ের সাথে ফোনে ফিসফিস করে কথা বলে। ব্যাস, আর যায় কোথায়। রাগে দুঃখে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এক কাপড়ে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য আলমারি থেকে টলি ব্যাগ টেনে বের করে কাপড় পটানো শুরু করলাম। আমার ওই দশা দেখে শাহেদ সোজা দৌড়ে এসে আমার পায়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আর কোনোদিন না লক্ষ্মীটি, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। আসলে আমিও তো লোকটাকে নিজের অজান্তেই বড্ড ভালোবেসে ফেলেছিলাম। মুখে কোনোদিন সোজা করে বলা হয়নি বলে কেউ হয়তো বোঝেনি, কিন্তু বুকের ভিতর তার জন্য ভালোবাসাটা ছিল একদম খাঁটি। তাই তার ওই রকম চেহারা আর কান্না দেখে মনটা গলে জল হয়ে গেল। মাফ করে দিলাম। সেও আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন কোনো ভুল করবে না। সংসার আবার আগের ছন্দে ফিরে এলো। আমার কোল আলো করে এলো ফুটফুটে ছেলে আহিয়ান। এখন ছেলের বয়স 2.5 বছর। সারাদিন বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি আর সংসারে কাজ সামলাতে সামলাতেই আমার দিন পার হয়ে যায়। আজ রাতে শাহের দোকান থেকে একটু দেরি করেই ঘরে ফিরল। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসলো সে। আমি ওকে খাবার বেড়ে দিয়ে আহিয়ানকে ঘুমানোর জন্য শোবার ঘরে নিয়ে গেলাম। ছেলেকে বিছানায় শুয়ে থাপড়াতে থাপড়াতে হঠাৎ দেখি আমার স্বামীর ফোনটা বিছানার এক কোণে পড়ে আছে। হয়তো তাড়াহুড়ো করে খেতে যাওয়ার সময় পকেট থেকে পড়ে গেছে। আমি ভাবলাম ফোনটা তুলে টেবিলের উপর রেখে আসি, কিন্তু মোবাইলে হাত দেওয়ার আগেই হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল। টুং করে একটা মেসেজ আসলো, অপরিচিত একটা নম্বর। কৌতূহল সামলাতে না পেরে স্ক্রিনের দিকে তাকাতেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। পরক্ষণে রাগে রগগুলো রিরি করে উঠল। মেসেজে লেখা, চুলগুলো এত সুন্দর সিল্কি, শুধু মন চায় সারাদিন মাথায় হাত বুলিয়ে দেই। কালকে আবার দোকানে আসবো, বাই। মেসেজটা পড়া মাত্রই আমার মাথার রগ যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। ছেলের বাপ হয়ে গেছে, 2.5 বছরের বাচ্চার বাবা, তাও তার আগের পুরনো অভ্যাস চুল পরিমাণ কমেনি। এই মুহূর্তে রাগে আমার বুকটা ধপধপ করছিল, চোখে জল এসে গিয়েছিল থিলথিল করে। একদিকে প্রতারিত হওয়ার তীব্র কষ্ট, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ হাত ছোঁয়াবে, এই ভাবনায় বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এই জন্যই তো বলি, বেটা ইদানিং সকাল সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে বাবরি চুলগুলোতে তেল সিরাম মেখে এত স্টাইল মারে কেন? ঘন্টার পর ঘন্টা চিরুনি দিয়ে চুল আশ্রায় যেন কোনো রাজকুমার। এতক্ষণে সব রহস্য পরিষ্কার হয়ে গেল আমার কাছে। চোখের কোণে জমা রাগের জলটা আঁচল দিয়ে সজোরে মুছে ফেললাম। না, কান্নাকাটি করে লাভ নেই। এবার আর বাপের বাড়ি যাওয়ার ব্যাগ গুছাবো না। এবার একদম মূল গোড়ায় হাত দেব।
তখনই আমি মনে মনে শক্ত এক সিদ্ধান্ত নিলাম, আমার হকের জিনিস, আমার স্বামী, তার দিকে অন্য কাউকে চোখ তুলে তাকাতে দেব না। আর এই সিল্কি চুলে হাত দেওয়া তো দূরের কথা। খাওয়া দাওয়া শেষ করে শাহেদ ঘরে এলো। আমার মুখের থমথমে ভাব দেখে হয়তো একটু চমকে ছিল, কিন্তু আমি ঘনক্ষরেও কিছু বুঝতে দিলাম না। উল্টো খুব মিষ্টি হেসে বললাম, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ঘণ্টাখানেক পর চারপাশ একদম নিস্তব্ধ, ঘরের আলো নিভানো, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের হালকা আলো এসে পড়েছে বিছানায়। শাহেদ একপাশে গভীর ঘুমে আচ্ছন্ন, মাঝে মাঝে হালকা নাক ডাকার শব্দও হচ্ছে। আমি খুব সাবধানে বিড়ালের মতো নিঃশব্দই বিছানা থেকে উঠলাম। ড্রয়ার খুলে সেলাইয়ের বড় কেচিটা হাতে নিলাম। ধারালো কেচিটার উপর চাঁদের আলো পড়ে এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। আমি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালাম। শাহেদের মুখের দিকে তাকালাম। আহা, কি নিষ্পাপ মুখ! আর মাথার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার অতি প্রিয় ঘন সিল্কি সেই বাবরি চুল, যে চুল নিয়ে তার অহংকারের শেষ ছিল না, আর যে চুলের প্রেমে বাইরের এক ঝুড়ি হাবুডুবু খাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা, মনে মনে বললাম। গড়গড় করে কেচি চালাতে লাগলো। গভীর ঘুমে আচ্ছন্ন শাহেদ একটু নড়েচড়ে উঠল ঠিকই, কিন্তু ক্লান্তি আর ঘুমের ঘরে টেরই পেল না তার প্রিয় বাবরি চুল একে একে বিছানায় খসে পড়ছে। আমি খুব যত্ন করে একদম বাটি শার্ট স্টাইলে তার এক পাশের চুল পুরো সাফ করে দিলাম। কাটা চুলগুলো মুঠো করে ধরে জানলার কাছে গেলাম। পর্দাটা সরিয়ে একটানে সব চুল বাইরে অন্ধকারে ফেলে দিলাম। বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে গেল কোথায় যেন। হাতটা ঝেড়ে নিয়ে কেচিটা ড্রয়ারে রেখে আমার স্বামীর পাশে এসে শুয়ে পড়লাম। এবার শাহেদের মাথার ফাঁকা অংশটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই খিলখিল করে হাসি পেয়ে গেল। পরক্ষণেই বুক ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস বের হলো। যাক, যার জন্য এত বাহানা, সেই বাবরি চুলই তো আর রইল না। দেখি কালকে দোকানে এসে কে কার চুলে হাত বুলায়। চোখ দুটো বুঝে আসছিল আমার, সত্যি এখন একদম শান্তিতে ঘুমাতে পারবো। তবে আসল নাটক তো তোলা রইল আগামীকালের সকালের জন্য। সকালের সূর্যটা মনে হয় একটু আগেই উঠে গেছে। জানালার পর্দা ফাঁক করে আলো এসে সোজা শাহেদের মুখে পড়েছে। আমি কিন্তু ভোর থেকেই জেগে আছি। বিছানায় শুয়ে শুয়ে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি আর মনে মনে হাসছি। শাহেদ ঘুম থেকে ওঠার পর কি ঘটতে যাচ্ছে সেই দৃশ্য দেখার জন্য আমার তর সইছিল না। সকাল 8টা বাজতে শাহেদ আলতো করে চোখ ডদডদে উঠে বসল। হাত দুটো মাথার পিছনে নিয়ে একটা লম্বা হাই তুলল, আর ঠিক তখনই বাঁধল গোলমাল। হাত মাথায় দিতেই শাহেদ চমকে গেল। চুলে হাত বোলাতে গিয়ে দেখে ডান পাশের মাথা পুরোটাই ফাঁকা, মসৃণ চামড়া ঠেকছে হাতে। কি হলো? শাহেদ চট করে হাতটা নামিয়ে এনে আবার মাথায় দিল। এবার দুই হাতে পুরো মাথা ডলতে লাগলো। আমি চাদরটা বুকের উপর টেনে ধরে খুব নরম গলায় বললাম, কি হয়েছে গো? অত ছটফট করছো কেন সকালে সকাল? শাহেদ আমার কথা শুনতেই পেল না। এক লাফে বিছানা থেকে নেমে সোজা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের চেহারা দেখেই শাহেদের মুখটা একদম হা হয়ে গেল। ডান পাশের চুল পুরা গায়েব, অথচ বাম পাশের এখনও ঘন ঘন চুল ঝরে আছে, ঠিক যেন অর্ধেক ছাটা মুরগির মতো দেখাচ্ছে তাকে। না, এটা কি হলো? আমার চুল, আমার প্রিয় চুল কোথায় গেল? শাহেদ ড্রেসিং টেবিলে আয়নায় হাত চেপে ধরে চিৎকার করে উঠল। তার গলার আওয়াজে ঘুম ভেঙে আহিয়ান কেঁদে উঠল। আমি চট করে ছেলেকে করে নিয়ে গায়ে হাত বুলাতে লাগলাম। মুখ দিয়ে একদম উদাস ভাব নিয়ে বললাম, আহা, চেঁচাচ্ছ কেন? বাচ্চারা ভয় পাচ্ছে তো। কি হয়েছে তোমার চুলে? শাহেদ ঘুরে আমার দিকে তাকালো। তার চোখে তখন একই সাথে ভয়, বিস্ময় আর অবিশ্বাস্য করুণ এক চাহনি। আমার চুল কে কাটলো? তুমি কিছু দেখোনি? রাত্রে কি ঘরে চোর এসেছিল? চোর এসে শুধু আমার চুল কেটে নিয়ে গেল? শাহেদের গলার স্বর কেঁপে যাচ্ছিল। যে লোক প্রতিদিন সকালে 20 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে সিরাম লাগাতো, তার এই করুণ দশা দেখে আমার পেটের ভিতর থেকে হাসি ঠেলে উঠছিল। কিন্তু খুব কষ্টে মুখটা গম্ভীর করে রাখলাম। চোর এসে বুঝি মানুষের চুল কাটে, তাও আবার এক পাশ ছাটে? আমি চোখ বড় বড় করে বললাম, হতেও তো পারে রাতে তোমার চুলে কোনো জিনপুরি ভর করেছিল। তুমি না কালকে কার সাথে যেন ফোনে ফিসফিস করছিলে?
শাহেদ এবার বিষম খাওয়ার মতো করে আমার দিকে তাকালো। কালকের ফোনের কথা শুনতেই তার মুখের রং এক লম্হায় লাল হয়ে লাল থেকে সাদা হয়ে গেল। ফোন মানে? কিসের ফোন? শাহেদ তোতলাতে লাগলো। আমি এবার বিছানা ছেড়ে উঠলাম। ছেলেকে করে নিয়ে সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর কাল রাতের সেই মোবাইলটা বের করে শাহেদের মুখের সামনে ধরলাম। আজকে দোকানে সেই সিল্কি চুলে হাত বোলাতে কে আসবে যেন? একটু নামটা বলবে? সে জিন নাকি পরি? শাহেদের পা থেকে মাথা পর্যন্ত যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে থতমত খেয়ে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আর একবার নিজের আধবোলা মাথার দিকে হাত দিচ্ছে। শোনো, তুমি ভুল বুঝছো। ওটা ওটা আমাদের পাইকারি দোকানের এক কাস্টমার। এমনি রসিকতা করে মেসেজ দিয়েছিল। আমি কসম খেয়ে বলছি, আমি কিছু করিনি। রসায়নটা কত দূর গড়িয়েছে তা আর শুনতে চাই না। আমি শক্ত গলায় বললাম, চুল যে কাটতে পারে সে কিন্তু দরকার পড়লে অন্য কিছু ছাড়তে পারে, সেটা মনে রেখো। শাহেদ ভয়ে গিলগিল করে গলায় থুতু গিলল। ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ হলো। ও শাহেদ, ঘরে আছিস নাকি রে? বাজার থেকে ফেরার পথে ভাবলাম একটু চা খেয়ে যাই। গলার আওয়াজ শুনেই শাহেদের মাথার ঘাম পায়ে পড়ল। বাইরে দাঁড়িয়ে আছে তার মেজো চাচা। এলাকা শুদ্ধ মানুষকে খবর দেওয়ার জন্য উনি একাই 100। শাহেদ ভয়ে হাত জোড়ো করে আমার দিকে তাকালো। আমায় বাঁচাও, চাচা যদি এই হালে দেখে আমার আর মান সম্মান কিছু থাকবে না, দোকানেও মুখ দেখাতে পারবো না। তার এই অসহায় চেহারাটা দেখে এতক্ষণ ধরে চেপে রাখা রাগটা যেন এক নিমেষেই জল হয়ে গেল। লোকটাকে আমি যতই শাসন করি না কেন, সত্যি তো বড্ড ভালোবাসি। ও ভিতরে ভিতরে যতটা পাজি ততটাই আমার উপর নির্ভরশীল। আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম। ড্রয়ার থেকে আলমারির চাবি বের করে একটা লাল রঙের সুতি বাঁধানো টুপি আর কেচিটা বের করলাম। সোজা হয়ে বসো, আমি হুকুম দিলাম। শাহেদ একদম বাধ্য ছেলের মতো মেজের উপর হাঁটু মুড়ে বসল। আমি কেচিটা হাতে নিয়ে তার বাম পাশের বাকি ঝুলন্ত চুলগুলোতেও একটানে পোঁছ দিলাম। আহা, আস্তে! শাহেদ প্রায় কেঁদেই ফেলল। চুপ, আমি ধমক দিয়ে বললাম। এক পাশের চুল নিয়ে টুপির বাইরে বের হলে ছাগলে মরানো মাথা মনে হতো। এখন পুরো মাথা সমান করে দিলাম, একদম আর্মি কাট। 10 মিনিটের মধ্যে শাহেদের পুরো মাথা একদম ছোট ছোট করে ছেটে দিলাম। কাটা শেষে তার মাথায় সেই লাল টুপিটা ভালো করে বসিয়ে দিয়ে বললাম, চাচাকে গিয়ে বলো কাল রাতে হঠাৎ ভীষণ মাথা ব্যথা হয়েছিল, তাই গরমের ঠেলায় মাথা পুরো ন্যাড়া করে টুপি পরে আসি। শাহেদ টুপিটার উপর হাত দিয়ে একবার আয়নার দিকে তাকালো। একদম বাটিছাট হলেও আগের সেই উদ্ভট রূপটার চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। সে আয়না থেকে মুখ ফিরিয়ে হঠাৎ আমার দুটো হাত চেপে ধরল। আমি তার চোখের দিকে তাকালাম। এই মানুষটার উপর রাগ করা যায়, কিন্তু বেশি দিন রাগ করে রাখা যায় না। এরপর থেকে যদি কোনো মেয়ের মেসেজ ওই ফোনে দেখি, তবে শুধু চুল না, চিরুনির মতো তোমার কপালও ঘষে দেব। আমি মুচকি হেসে হুমকি দিলাম। দোকানে আমাকে দেখে এখন তো এমনিতেই মেয়ে কাস্টমার কম আসবে। কথাটা শুনে আমি আর সামলাতে পারলাম না, ফিক করে হেসে ফেললাম। আমার হাসির শব্দে আহিয়ানো ছোট ছোট হাত দুটো উপরে তুলে খিলখিল করে হেসে উঠল। দরজার বাইরে থেকে চাচা আবার ডেকে উঠলেন। কি রে শাহেদ, তোদের কি ঘরে ঝামেলা বাঁধল নাকি? এত কিসের কথা? আরে আসছি চাচা, বউ টুপি পরাচ্ছে। শাহেদ চট করে মাথার টুপিটা আরও একটু টেনে চেপে বাইরে দৌড়ে গেল। আমি ঘরের কাটা চুলগুলো ঝাড়ু দিতে দিতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জানি না এভাবে আর কতদিন তাকে সামলে রাখবো। শাহেদ ঘরে ঢুকলো একদম রাত 9:30টায়। সারাটা দিন আমার মনের ভিতর একটা খটকা আর অস্থিরতা কাজ করছিল। দোকানে আজকে সেই মেসেজ পাঠানো মেয়েটি সত্যি সত্যি এসেছিল কিনা, শাহেদ তার সাথে কথা বলেছে কিনা, এসব ভেবে ভেবে নিজের ভিতরটাই চলছিল। শাহেদ ঘরে ঢুকতেই আমি চোখ তুলে তাকালাম। মাথার সেই লাল টুপিটা এখনও টেনে কপাল পর্যন্ত নামানো। সারাদিনের খাটনিতে গায়ের শার্টটা একদম তোপড়ানো, মুখটাও কেমন যেন অপরাধীর মতো শুকনো দেখাচ্ছে। হাতের পাটের ব্যাগটা টেবিলের উপর রেখে সে সোজা বাথরুমের দিকে হাঁটা দিল। আমি রান্নাঘর থেকে তার জন্য ভাতের থালা সাজিয়ে এনে টেবিলে রাখলাম।
আহিয়ান ততক্ষণে বিছানায় শুয়ে একা একাই আধো আধো বুলি ফুটে নিজের পায়ের আঙ্গুল ধরে খেলছে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে শাহেদ টুপিটা না খুলে মাথা নিচু করে খেতে বসলো। আমি ওর ঠিক মুখোমুখি চেয়ারটায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে দোকানে সেই কাস্টমার এসেছিল? হালকা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু গলার সুরটা যে স্বাভাবিক ছিল না তা শাহেদ ঠিকই বুঝে গেল। শাহেদ ভাতের লোকমা মুখে দিতে গিয়ে হাতটা একটু থামিয়ে দিল। তারপর গলার তোয়ালে দিয়ে মুখটা মুছে নিচু স্বরে বলল, এসেছিল। কথাটা শুনে আমার বুকের ভিতরটা যেন স্যাঁত করে উঠল। হাত দুটো টেবিলের উপর শক্ত করে চেপে ধরে বললাম, তারপর কি বলল তোমার এই টুপি পরা মাথা ছাড় দেখে? শাহেদ একটা লম্বা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। তার চোখে কোনো চালাকি ছিল না, বরং অদ্ভুত এক চাপা রাগ ভাব। ও দোকানে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে আগে চারপাশটা দেখলো। শাহেদ বলতে লাগলো, তারপর আমার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। টুপি পরা মাথা আর ছাটা চুল দেখে মুখ টিপে হেসে ফেলল। কাছে এসে বলল, শাহেদ ভাই, আপনার চুল কোথায় গেল? টুপি পরে আছেন কেন? আমি চিবুক শক্ত করে ওর দিকে সোজা তাকিয়ে বললাম, চুল আমার বউ কেটে দিয়েছে। আমার বউ খুব কড়া মেজাজের মানুষ। আর কালকে মেসেজে কি লিখেছেন, আমার বউ এগুলো একদম পছন্দ করে না। আর শোনেন, জিনিসপত্র কিনতে আসলে কেনাকাটা করে সোজা বাড়ি চলে যাবে, বাড়তি কথা বলবেন না, আর মেসেজও দিবেন না। শাহেদের মুখের এই কথাটা শুনে আমার বুকের ভিতরে জমে থাকা ভয়টা চলে গেল। সত্যি বলছি, আমি আশা করিনি ও মেয়েটার সাথে এভাবে কথা বলবে। মেয়েটা কিছু বলেনি? আমি একটু নরম গলায় জিজ্ঞাসা করলাম, বলবে আর কি? মুখটা একবারে চুন করে কাঁচামরিচের মতো চেহারা বানিয়ে বলল, আমি তো আমার স্বামীর কথা বলেছিলাম যে আপনার দেওয়া তেল আর শ্যাম্পু ব্যবহার করার কারণে তার চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলগুলো সিল্কি হয়েছে, সারাদিন মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে। এই কথাটাই তো লিখেছিলাম। এই কথাটা বলে দোকান থেকে তেল আর শ্যাম্পু নিয়ে বের হয়ে গেল। কায়েস আর রফিক দোকানের কর্মচারী। পিছন থেকে ফিক করে হেসে ফেলল কাহিনী দেখে। শাহেদ এবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। আমি অবশ্য মুখে হাসি ফুটে দিলাম না। থালা থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, নাটক কম করো, করা না হলে কি তোমাকে লাইনে রাখা যায়? খাওয়া শেষ করে শাহেদ বিছানায় গিয়ে আহিয়ানকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে ছেলেও একদম গায়ের উপর উঠে টুপিটা ধরে টান দিতে লাগলো। আরে না না আহিয়ান, টুপি টানিস রে বাপ, ভিতরে ছাগল চাটা মাথা দেখলে তোরও ভয় লাগবে। শাহেদ চিৎকার করে ছেলেটাকে সামলাতে লাগলো। দৃশ্যটা দেখে আমার আর হাসি চেপে রাখা সম্ভব হলো না। খিলখিল করে হেসে ফেললাম। কতদিন পর ঘরে এমন একটা হালকা আর স্বাভাবিক আনন্দ ফিরে এসেছে। শাহেদ আহিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, আসলে মানুষ যখন কোনো কিছু ফ্রিতে পেয়ে যায় তখন সেটার কদর বোঝে না। তেমনি তুমিও আমার কদর বুঝলে না, আমার এত স্বাদের চুলগুলো কেটে ফেললা। তুমি সত্যি একটা আহম্বক। ওই মেয়ে কিসের চুলে হাত বুলাবে আমার? আমি ওর দিকে তাকিয়ে একটা হালকা ঝাড়ি দিয়ে বললাম, থাক, আর নিজের প্রশংসা করতে হবে না। এবার টুপিটা খোলো, দেখি মাথাটা কেমন হলো, একটু তেল মালিশ করে দিই। শাহিদ বাদ্য ছেলের মতো টুপিটা খুলল। সেই বাটি ছাট আতনাড়া মাথাটা দেখে আবার আমার হাসি পেয়ে গেল। আমি আলমারি থেকে নারকেল তেলের কৌটোটা বের করে ওর মাথায় হালকা হাতে ডলে দিতে লাগলাম। সংসারটা আসলে এমনই, মাঝে মাঝে একটু ঝড়ঝাপটা না আসলে বোঝার উপায় থাকে না ভালোবাসার শিকড়টা কতটা গভীরে নেমেছে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।